আসসালামু আলাইকুম ছোট্ট ভাইয়া আপুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের সপ্তম শ্রেণীর গণিত বই নিয়ে ২০২৬ সালের যে নতুন কারিকুলামে আপনাদের যে নতুন বইটি এসেছে, সেই বইয়ের ওপর আমরা কিভাবে পড়তে পারি বা আমাদের সারা বছর কিভাবে পড়া উচিত, সেইটা নিয়ে একটা গাইডলাইন মূলক ভিডিও জাস্ট। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের আপনার সপ্তম শ্রেণীর জন্য ১ম ভিডিও। এরপরে আপনার প্রতি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আসতে থাকবে ইনশাআল্লাহ। তো আমরা দেখি হোয়াইট বোর্ডে দেখতেই পাচ্ছেন লিখা আছে সুন্দর করে সপ্তম শ্রেণীর গণিত এবং কি বলছে সারা বছর পড়ার স্মার্ট গাইডলাইন। স্মার্ট লিখার কারণ হচ্ছে যে এখন এই কম্পিটিশনের যুগে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই কি করতে হবে? স্মার্টলি পড়াশোনা করতে হবে। যে আপনি স্কুল গেলেন, আসলেন, পড়লেন, লিখলেন, আপনার জন্য একটা টিউটর আসলো, একটু পড়াই গেল। তারপরে কি একটু কেউ দেখাই দিল, ইচ্ছা হলো পড়লো ইত্যাদি। মানে কোনো সিস্টেমের মধ্যে আপনি নাই। আসছেন, যাচ্ছেন, জাস্ট একটা ফর্মালিটির মতন মনে হচ্ছে যে আপনার পড়া দরকার তাই পড়ছি। এমন যদি অবস্থা থেকে থাকে কারো, তাহলে তাদের প্রতি আমার একটা মেসেজ থাকবে যে আপনারা পরিবর্তিত হন, আপনারা স্মার্ট হন, স্মার্টলি পড়াশোনা করুন। এতদূর পর্যন্ত এই যে 7 এ উঠে গেছেন, বড় হয়ে গেছেন। 6 পর্যন্ত যা করেছেন, করেছেন ভুলে যান। এই 26 সালের দাঁড়িয়ে আপনার নতুন একটা চ্যালেঞ্জ থাকবে নিজেকে কি স্মার্টলি উপস্থাপন করা। এইজন্য আমি ১ম এ আপনাদের গণিতটা নিয়ে কাজ করছি। তাই গণিতের ব্যাপারগুলোই বলছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি বললাম, কি বললাম যে সারা বছর পড়ার স্মার্ট গাইডলাইন। তো স্মার্ট গাইডলাইনটা কি হতে পারে সেটা এখন বলি। তো ১ম এ আমি পয়েন্ট লিখে রেখেছি কি দেখেন, আগে বই পড়ো, তারপরে কি করো? অঙ্ক করো। আগে বই পড়ো বলতে একটা চ্যাপ্টার যখন শুরু হয় দেখবেন যে আমি বই নিয়ে এসেছি দেখেন, একটা চ্যাপ্টার যখন শুরু হয়েছে মূলদ, অমূলদ দেখেন আপনাদের ১ম অধ্যায়। তো চ্যাপ্টার শুরু হয়েছে, চ্যাপ্টার শুরুর পরে কি হয় দেখেন, এই যে বাংলা লেখাগুলো থাকে না? এই যে বাংলা এইগুলো বেসিক যে কিভাবে মূলদ আসলো, অমূলদ আসলো, মানে ব্যাপারগুলো এক্সপ্লেইন করে আরকি। তো তারপরে দেখেন এই যে বাংলা লিখাগুলো আছে না? অনেকে কি করে এই বাংলাগুলো তো পড়েই না, এইগুলা বাদ। তারপরে কি করে? উদাহরণগুলোও প্র্যাকটিস করে না। সরাসরি টিচার গিয়ে অনুশীলনীতে অঙ্ক করায়, অনুশীলনীর অঙ্কগুলো করলো, তার অধ্যায় শেষ। এতে আপনার অঙ্ক হলো, পরীক্ষাও মোটামুটিভাবে পার হয়ে যাবেন। কিন্তু স্যার সময় মতো কি আটকে যাবেন। সময় মতো আটকে যাবেন বলতে কখন? সময় মতো আটকে যাবেন বলতে আপনার তো টার্গেট একটা ভালো জব, আপনার তো টার্গেট একটা ভালো ইউনিভার্সিটি, আপনার তো টার্গেট ইঞ্জিনিয়ারিং, আপনার তো টার্গেট ডাক্তার, মানে বিশ্ব জয় করা আরকি। স্বপ্ন সবসময় বড়, আপার লেভেলে স্বপ্ন দেখবেন। তো এই বড়, বড় জায়গায় যেতে হলে আপনার ভেতরের কনসেপ্ট, আপনার ভেতরের বেসিক সদা সর্বদা ক্লিয়ার থাকতে হবে। আর এই সদা সর্বদা বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকার জন্য এই বাংলাগুলো পড়া জরুরি। এই বাংলাগুলো পড়বেন, দেখবেন অনেক কিছু আপনার ক্লিয়ার হচ্ছে। নিজে, নিজে বুঝার চেষ্টা করবেন, দেখবেন বুঝতেও পারছেন এবং ভালো লাগছে। তাহলে ১ম কাজ কি? আপনি যখন একটা চ্যাপ্টার শুরু হচ্ছে, আপনি জানেন যে আপনার টিচার আজকে ১ম অধ্যায় শুরু করবে। তার মানে আপনার ১ম কাজ হচ্ছে যে ওই অধ্যায়ের যে বাংলাগুলো আছে সুন্দর করে পড়া। পড়ার পর আপনার কাছে যেগুলো ইম্পোর্টেন্ট মনে হবে সেগুলো কি করবেন? সুন্দর করে আন্ডারলাইন করবেন। ওকে? আন্ডারলাইন করবেন যাতে এর পরবর্তীতে আরেকবার দেখলে যেন ক্লিয়ার হয়ে যায় অনেক কিছু। ঠিক আছে? কিন্তু মিনিমাম একবার আপনাকে পড়াই লাগবে। সেটা হচ্ছে কি? নিজের জন্যে। নিজের ধারণা ক্লিয়ার করার জন্য। দেখবেন এটা পড়ার ফলে অনেক কিছু আপনি জানলেন এবং অঙ্ক করতেও আপনার অনেক ভালো হচ্ছে। আপনি অন্যদের তুলনায় ফার্স্ট পাচ্ছেন। এইজন্য আপনার কাজ কি? এই যে বাংলা লিখাগুলো, এই বেসিক গুলো আপনাকে পড়তে হবে। সেটা যদি আপনার টিচার না পড়ায়, তারপরেও আপনাকে পড়তে হবে। সেটা আপনি কি করবেন? একা, একা পড়বেন। এবং দ্বিতীয়ত কি করবেন? উদাহরণের অঙ্কগুলো ভালোমতো প্র্যাকটিস করবেন। উদাহরণের অঙ্কগুলো কেন জরুরি? উদাহরণের অঙ্কগুলো এই কারণে দেওয়া থাকে যে আপনার অনুশীলনীতে যে নিজে করো, ওইগুলা বোঝায় যে নিজে করো। তো উদাহরণগুলো যদি আপনি একবার করে নেন, ওই টাইপের দেখবেন অনুশীলনীতে পাচ্ছেন। তখন ওইগুলো আপনার নিজে, নিজে চর্চা করা কি খুব সহজ হয়ে যাচ্ছে এবং অঙ্কের মাথা খুব ফাস্ট হচ্ছে। এটাকে বলা হয় ধার দেওয়া। উদাহরণের অঙ্কগুলো করবেন না, তখন দেখবেন যে আপনার মস্তিষ্ক ধার হচ্ছে। এবং অনুশীলনী অঙ্কতে গিয়ে আপনি কি করছেন? আমাদের গ্রামের ভাষায় কোপাচ্ছেন, কোপাবেন। ওকে? তাহলে আমি কি বললাম স্যার? ১ম কাজ হচ্ছে আপনার বই পড়া, তারপর অঙ্ক করা। মানে বই পড়া বলতে সেই লাইনগুলো, সূত্রগুলো, বেসিক গুলো, সংজ্ঞাগুলো খুব মনোযোগ দিয়ে পড়বেন। তারপরে আপনি অঙ্ক করতে বসবেন। ঠিক আছে? করলেন এখন।
এখন বিষয় হচ্ছে নোট কিভাবে করবেন। অনেকেই কি করেন, এই যে 6 পর্যন্ত আসছেন। আমার মনে হয় যে অনেকেই এখন পর্যন্ত গণিতের জন্য ওইভাবে নোট করেছেন কিনা জানি না। তবে মেক্সিমাম করেন না। তো এটা আপনাদের ভুল। ১ম কাজ হচ্ছে আপনাদের এই তো এইভাবে পড়লেন। আর সেকেন্ডলি হচ্ছে আপনাদের খেয়াল রাখতে হবে প্রতিটা চ্যাপ্টারে, সেটা গণিত হোক, ইংরেজি হোক, বিজ্ঞান হোক, চেষ্টা করবেন প্রতিটা চ্যাপ্টারের কি করার? নোট করার। তো আমি যেহেতু গণিত নিয়ে বলছি, গণিতের নোটটা কেমন হতে পারে, কিভাবে করতে পারেন বলি। আপনার একটা খাতা থাকবে। ওই খাতাতে কি করবেন? আপনি সেটা অনলাইনে হোক, অফলাইনে হোক, স্কুলে হোক, প্রাইভেটে হোক, জাস্ট করবেন ঢালাও অঙ্ক টিচার যা করাচ্ছে করবেন। সুন্দর করে করবেন। ওটা আপনার প্র্যাকটিস খাতা টাইপের বা একটা গণিত আলাদা খসড়া খাতা বা স্কুলের খাতা এরকম টাইপের। আপনার কি থাকবে গণিত নোট খাতা একটা বাসায় থাকবে আলাদা। এই নোট খাতাটা কি করবেন স্যার? এই নোট নোট খাতাটা নিবেন। এইখানে কাজ হচ্ছে আপনি অনলাইনে করলেন, অফলাইনে করলেন, হোম টিউটরের কাছে পড়লেন, স্কুলে করলেন। টোটাল তো ওভারঅল একটা অন্য খাতায় করেছেন। ওইখান থেকে ওই চ্যাপ্টার পড়ার ফলে আপনার যে একটা বেসিক জ্ঞান বা আপনার যে একটা নলেজ গ্যাদার হয়েছে, সেই নলেজগুলো ওভারঅল একটা করে ১ম এ আপনি কি করবেন? ১ম এ হচ্ছে বেসিক গুলো যে ওই চ্যাপ্টারের যে বেসিক গুলো পেয়েছেন, বেসিক গুলো অর্থাৎ সংজ্ঞা বা সূত্র বা আম যেকোনো কিছু ইঙ্গিত পেয়েছেন যে অঙ্ক করার জন্য সহজ হয়, কোনো ট্রিক্স পেয়েছেন সেইগুলো ১ম এ ১ পৃষ্ঠা হোক ২ পৃষ্ঠা করে নিবেন। তারপর ২য় কাজ কি স্যার? ২য় কাজ করবেন, ২য় কাজ হচ্ছে অনুশীলনের অঙ্ক করবেন। কিন্তু আপনার বেসিক নোট করার সিস্টেমটা থাকবে ১ম এ যে অধ্যায় ১ ধরেন ১ম অধ্যায়। এইভাবে লিখবেন, তারপরে অধ্যায়ের নাম লিখবেন, তারপরে লিখবেন বেসিক গুলো। এইভাবে ১ পৃষ্ঠা ২ পৃষ্ঠা যা হয় বেসিক গুলো লিখলেন। তারপরে কি? তারপর হচ্ছে আপনার অনুশীলনী অঙ্কগুলো করলেন। সুন্দর করে আপনার টোটাল যা হলো করার পর কি ২-৩ পৃষ্ঠা গ্যাপ দিলেন, তারপর আবার ২য় অধ্যায় শুরু করলেন। এইভাবে দেখেন স্যার অঙ্ক করতে থাকেন, নোট করতে থাকেন। দেখবেন পরীক্ষার সময় আপনার খুব মজা লাগছে। যে আপনার এই নোটটুকু পড়লে আপনার ওই চ্যাপ্টার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কমপ্লিট। ক্লিয়ার? এজন্য নোট করা খুবই জরুরি। যেভাবে বললাম এইভাবে চেষ্টা করবেন নোট করার এবং হাতের লেখা খুব সুন্দর করবেন। সুন্দর করে নোট করবেন যাতে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। পরিষ্কার মনে হলে ওটা হচ্ছে আপনারও পড়তে ভাল লাগবে, দেখতে ভাল লাগবে এবং মনে হবে যে আমি একটা প্রিমিয়াম জিনিস পড়ছি। নিজেকে সবসময় কি প্রিমিয়াম রাখবেন। ওকে স্যার? ঠিক আছে, তাহলে নোট করার ব্যাপারটা বুঝলেন। নোট অবশ্যই করবেন। নিজেকে ভালোভাবে গ্রো করার জন্য নোট খুব প্রয়োজনীয়। এটা হচ্ছে গণিতের নোট। আমি কি গণিতের কথা বললাম। বিজ্ঞান, ইংরেজি ওইগুলা যদি বিজ্ঞানের কখনো ভিডিও বানাই সেক্ষেত্রে তখন আলাদা করে আমি জানিয়ে দেব কিভাবে নোট করবেন। এখন কি ব্যাপার ক্লিয়ার হয়েছে যে আপনাদের কিভাবে নোট করবেন? এটা খুব জরুরি। ঠিক আছে? আর আর আমি কথা বাড়াবো না। ফাইনাল আরেকটা কথা বলতে চাই যে গণিতের বিষয়টা আপনাদের খুব জটিল লাগে। আ আসল কথা জটিল লাগে বললে ভুল হবে। অনেকের আবার সহজ লাগে। কিন্তু যাদের জটিল লাগে তাদের জন্য আমার একটা মেসেজ, গণিত জটিল কিছুই না। মজার একটা জিনিস। জাস্ট কি করবেন? উপভোগ করবেন এবং প্র্যাকটিস করবেন। দেখবেন আপনি গণিতেই সর্বোচ্চ নাম্বার পাচ্ছেন। ওকে স্যার? ঠিক আছে, সমস্যা নাই। আম আমি হচ্ছে আপনাদের এই ৭ম শ্রেণীর যে কয়টা অধ্যায় আছে? ১১ টা অধ্যায় আছে। ১১ টা অধ্যায়ের উপর আমি প্রতিটা চ্যাপ্টারের ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলে সবগুলো অধ্যায়ের ক্লাস পাবেন। সেগুলো দেখার জন্য কি অনুরোধ করা হলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার এরকম ভিডিওগুলো বানাতে ভাল লাগবে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।